গত সপ্তাহে আপনারা শুনেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ের পঞ্চম পর্ব। সন্ধ্যা। সমাজের স্রোতের বিপরীতে সদর্পে হাঁটাই যার অভ্যাস, সমাজের ধরা বাঁধা নিয়মের বাইরে যেয়ে অশ্রুতদের আশ্রয় দিয়ে সহজ সরল ডাক্তার বাবার একনিষ্ঠ সমর্থনকারী হিসেবে ব্রাহ্মণী রাসমণির যুক্তির প্রতিযুক্তিতে নিজের মতে অবিচল থাকা এবং অরুণের সাথে সবার অলক্ষ্যে একপাক্ষিক পরিণয় চালিয়ে যাওয়া, সবকিছুতেই তার স্বতন্ত্র উপস্থিতি শ্রদ্ধার দাবি রাখে। আজ আমরা শুনব বামুনের মেয়ে উপন্যাসের ষষ্ঠ পর্ব। উপন্যাসের সূত্রধর জয়িতা, রাসমণির চরিত্রে সায়নী, সন্ধ্যার চরিত্রে সোনালী, জগদ্ধাত্রীর ভূমিকায় প্রিয়াঙ্কা, প্রিয়নাথের ভূমিকায় দীপ, শব্দ সংযোজন, পরিমার্জন এবং আবহে অমৃতা ও সুস্মিতা, প্রচ্ছদ হৃদ, নির্দেশনা প্রিয়াঙ্কা, মূল ভাবনা সায়নী। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বামুনের মেয়ে উপন্যাসের ষষ্ঠ পর্ব। রোববার মানে গপ্পবার। বোধ করি দিন দুই পরে হইবে। জগদ্ধাত্রী তাহার পুষ্করিণী হইতে স্নান করিয়া বাড়ি ফিরিতেছিলেন। পথের মধ্যে রাসমণি দেখা দিলেন। তাহার সমস্ত চোখ মুখ উত্তেজনা ও আগ্রহের আতিশয্যে কাঁদো কাঁদো হইয়া উঠিয়াছে। কাছে আসিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিয়া উঠিলেন, জগ, মা আমার, তোর ওই পাগলি মেয়েটা কি শেষে এমন তো বেশি করেছিল? হ্যাঁ, এ যে স্বপনের অতীত। জগদ্ধাত্রী কিছুই বুঝিলেন না, কিন্তু এর মুখে কেবল মেয়েটার নাম শুনিয়াই মনে মনে ভয় পাইলেন। উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে মাসি? কি করেছে সন্ধে? রাসমণি বলিলেন, যা করেছে তা পৃথিবীতে কবে কোন মেয়ে করেছে শুনি? যা যা, ভিজে কাপড়ে ভিজে চুলে গিয়ে শ্রীধরকে সাষ্টাঙ্গে নমস্কার করগে যা। পঞ্চাননের আর বিশালাক্ষীর থানে পুজো পাঠিয়ে দিগে। কিন্তু আমাকে বাচ্চা ইষ্টি কবচখানি গলায় ধারণ করতে একটু সোনার গোট গড়িয়ে দিতে হবে, তা কিন্তু আগে থেকে বলে রাখছি। জগদ্ধাত্রী আকুল হইয়া কহিলেন, কি হয়েছে মাসি? খুলে না বললে বুঝবো কি করে? রাসমণি একটু হাসিয়া বলিলেন, খুলে বলতে হবে, তবে বলি, তোরা মায়ে ঝিয়ে ঢের পুণ্যি করেছিলি, নইলে এ কখনো হয় না। ভেবে মরছিলি মেয়েটার বিয়ে দিবি কি করে। এখন যা, একেবারে রাজার শাশুড়ি হয়ে বসগে যা। কথা শুনিয়া জগদ্ধাত্রী দুই চক্ষু কপালে তুলিয়া চাহিয়া রইলেন। রাসমণি সদয় কণ্ঠে কহিলেন, তোর একার দোষ নেই জগ। শুনে আমিও অমনি করে চেয়েছিলুম, মনে হলো বুঝিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপন দেখছি। খুলে বলো না মাসি, কি হয়েছে? আমি যে আকাশ পাতাল ভেবে মরে গেলুম। রাসমণি তখন জগদ্ধাত্রীর বাম বাহুটা নিজের মুঠার মধ্যে গ্রহণ করিয়া কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া বলিলেন, কথা গোপন রাখিস মা, আহ্লাদে এখনই জানাজানি করে ফেলিস নে, ভাঙচি পড়ে যেতে পারে। আমাকে ছাড়া নাকি চাটুজ্জেদা তার জনপানিকে বিশ্বাস করেন না, তাই সকালেই ডেকে আমাকে বললেন, রাসু, জগদ্ধাত্রীকে খবরটা দিয়ে এসো গে দিদি, তার মেয়ের জন্যে আর ভেবে মরতে হবে না। আমার হাতেই সঁপে দিয়ে একেবারে রাজার শাশুড়ি হয়ে পায়ের উপর পা দিয়ে ঘরে বসুক গে। মনে ভাবলাম, আমারও তো বৈকুণ্ঠপুরী শূন্য খা খা করছে, ছেলেটাও মানুষ হচ্ছে না। যাক, এক কাজে দু কাজ হবে, একটা ব্রাহ্মণের কুল রক্ষাও করা হবে, গায়ের মেয়ে গায়েই থাকবে। তাদেরও তো সবে মাত্র ওই মেয়েটি।
কিন্তু কথাটাকে তিনি রাজার ভাবী শাশুড়ির মুখের দিকে চাহিয়া আর শেষ করিতে পারিলেন না। শুনিতে শুনিতে জগদ্ধাত্রী একেবারে যেন কাঠ হইয়া গিয়াছিলেন। রাসমণি ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, কি হলো রে জগ? জগদ্ধাত্রী নিজেকে সামলাইয়া লইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, না মাসি, গোলক মামা তোমাকে তামাশা করেছেন। তামাশা কিলো? এতটা বয়স হলো, তামাশা কাকে বলে জানি নে। তাছাড়া ভাই বোনে তামাশা? তামাশা বই কি মাসি, এ কি কখনো হতে পারে? রাসমণি একটু হাসিলেন, বলিলেন, তা সত্যি বাছা, আমারও প্রথমে তাই মনে হয়েছিল বুঝিবার স্বপনই দেখছি, কিন্তু পরেই বুঝলাম না, জেগেই আছি। মেয়েটার অদিষ্ট বটে, নইলে কুলিনের মেয়ের ভাগ্যে কেউ কখনো দেখেছে না শুনেছে। আশীর্বাদ করি জন্ম এও স্ত্রী হয়ে থাক, কিন্তু যা যা বলে দিলুম আজকেই করগে বাছা। আর কথাটা যেন পাঁচকার না হয়, আগে ভালোই ভালোই আশীর্বাদটা হয়ে যাক। জগদ্ধাত্রী বাক শূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। রাসমণি পুনশ্চ কহিলেন, এই সামনের অগ্রাণের পরেই নাকি 1 বছর অকাল। আমার চাটুজ্জে দাদার ইচ্ছেটা। বলিয়া তিনি একটুখানি মুচকিয়া হাসিয়া কহিলেন, আর হবে নাই বা কেন বল? মেয়ে যে একেবারে লক্ষ্মীর প্রতিমে, দেখলে যে মুনির মন টলে যায়, তা আবার গোলক চাটুজ্জে। বলিয়া সহাস্যে জগদ্ধাত্রীর বাহুর উপরে একটু আঙুলের চাপ দিয়া কহিলেন, যাও মা, ভিজে কাপড়ে আর দাঁড়িয়ে থেকো না, আমিও যাই, বেলা হয়ে গেল। ও বেলা আবার আসবো, এখন ঢের কথা আছে। এই বলিয়া তিনি আর সময় নষ্ট না করিয়া প্রস্থান করিলেন। জগদ্ধাত্রী অনেকটা যেন টলিতে টলিতে বাড়ি আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর ঘরের বারান্দার উপর জলপূর্ণ কলসিটাকে ধপ করিয়া রাখিয়া দিয়া সিক্ত বস্ত্রে সেইখানেই বসিয়া পড়িতে তাহার 2 চক্ষু তপ্ত অশ্রুতে ভরিয়া গেল। তাহার ওই একমাত্র সন্তান, তাহার বড় আদরের সন্ধ্যা, রূপে ও গুণে যথার্থই লক্ষ্মীর প্রতিমা। সেই প্রতিমার বিসর্জনের আহ্বান আসিল গোলক চাটুজ্জের নরককুণ্ডে। যে গোলক কন্যার মাতামহের অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ, তাহারই হাতে সমর্পণ করার চেয়ে যে তাহার মৃত্যু ভালো, এ তাহার বুকের মধ্যে অগ্নিশিখার ন্যায় জ্বলিতে লাগিল। কিন্তু মুখ দিয়া না কথাটাও উচ্চারণ করিতে পারিলেন না। তিনি নিজেও নাকি ব্রাহ্মণ কুলিনেরই মেয়ে সমাজে এবং পরিবারে ইহা যে কিছুই বিচিত্র নয়, ইহার চেয়েও বহুতর দুর্গতি নাকি স্বচক্ষে দেখিয়াছেন। তাই নিজের মেয়ের কথা স্মরণ করিয়া অন্তরটা ধুধু করিয়া জ্বলিতে থাকিলেও ইহাকে অসম্ভব বলিয়া নিবাইয়া ফেলিবার 1 বিন্দু জল কোনো দিকে চাহিয়া খুঁজিয়া পাইলেন না। একাকী বসিয়া নিঃশব্দে কেবলই অশ্রু মুছিতে লাগিলেন এবং কেবলই মনে হইতে লাগিল, অচির ভবিষ্যতে হয়তো ইহাই একদিন সত্য হইয়া উঠিবে। হয়তো এই বিভৎস মানুষটার দুর্জয় বাসনাকে বাধা দিবার কোনো উপায় তিনি খুঁজিয়া পাইবেন না। উহার সেদিনের সকৌতুক রহস্যালাপের কথাগুলাই তাহার ঘুরিয়া ঘুরিয়া কেবলই স্মরণ হইতে লাগিল। তাহার মধ্যে যে এতখানি গরল গোপন ছিল, তাহা কে সন্দেহ করিতে পারিত? সদর দরজা দিয়া সন্ধ্যা একখানা চিঠি পড়িতে পড়িতে এক পা করিয়া প্রবেশ করিল। পড়া বোধহয় তখনও শেষ হয় নাই, কোনো দিকে না চাহিয়াই ডাক দিল, মা, মাগো। জগদ্ধাত্রী তাড়াতাড়ি চোখ দুটি মুছিয়া সাড়া দিলেন, কেন মা? তাহার ভারী গলার আওয়াজে সন্ধ্যা চমকিয়া মুখ তুলিল। ধীরে ধীরে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে মা? জগদ্ধাত্রী কন্যার তীক্ষ্ণ দৃষ্টি হইতে মুখ ফিরাইয়া বলিলেন, কিছুই তো হয়নি মা। সন্ধ্যা আরো নিকটে আসিয়া নিজের অঞ্চলে মায়ের অশ্রুজল সযত্নে মুছাইয়া দিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আবার বাবা কি আজ কিছু করেছেন? জগদ্ধাত্রী শুধু বলিলেন, না। মেয়ে তাহা বিশ্বাস করিল না। আস্তে আস্তে জননীর পাশে বসিয়া কহিল, সংসারের সব জিনিস মানুষের মনের মতো হয় না মা। সবাই তো আমার বাবাকে পাগলা ঠাকুর বলে ডাকে, তুমিও কেন তাকে তাই মনে ভাবো না? জগদ্ধাত্রী কহিলেন, তারা ভাবতে পারে, তাদের কোনো লোকসান নেই, কিন্তু কিন্তু আমার মতো কাউকে তো জ্বালা পোহাতে হয় না সন্ধে। এই জ্বালা যে কি এবং তাহার জন্যে কাহাকে যে কোথায় যন্ত্রণা সহ্য করিতে হয়, ইহা সে কোনো দিন ভাবিয়া পাইত না, আজও পাইল না।
এবং এই তাহার নিরীহ নির্বিরোধী পরদুঃখ কাতর অল্পবুদ্ধি পিতার দুঃখে তাহার চিত্ত স্নেহ ও সমবেদনায় পরিপূর্ণ হইয়া চোখ দুটি ছলছল করিয়া আসিল। কহিল, আমার যদি সাধ্য থাকতো মা, তাহলে বাবাকে নিয়ে আমি বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এমন কোথাও চলে যেতাম, পৃথিবীর কাউকে তার জন্য আর জ্বালা সইতে হতো না। জগদ্ধাত্রী তাহার কন্যার চিবুক হইতে তাড়াতাড়ি হাত দিয়া চুম্বন গ্রহণ করিয়া সস্নেহে বলিলেন, বালাই ষাট, কিন্তু আমি যেন তোর সৎ মা, তার অর্ধেকও তুই যদি আমাকে ভালোবাসতিস সন্ধে। তোমাকে কি ভালোবাসি নে মা? কিন্তু তার কাছে তোর যেন সারা প্রাণটা পড়ে আছে, পায়ে কাঁকরটি না ফোটে এমনি তোর ভাব। তুই বেশ জানিস তার ওষুধে কিছু হয় না, তবু তুই প্রাণটা দিতে বসেছিস, কিন্তু আর কারো ওষুধ খাবি নে, পাছে তার লজ্জা হয়। এসব কি আমি টের পাইনে সন্ধে? সন্ধ্যা দুই হাতে মায়ের গলা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, তাই বই কি মা, বাবার মতো ডাক্তার কি কোথাও আছে নাকি? মা বলিলেন, নেই, সে কথা সত্যি। সন্ধ্যা রাগ করিয়া বলিল, যাও, তোমাকে ঠাট্টা করতে হবে না। মানুষের অসুখ বুঝি একদিনেই ভালো হয়ে যায়? আমি তো আগের চেয়ে ঢের সেরে উঠেছি। এই বলিয়াই প্রসঙ্গটা চাপা দিয়া কহিল, দুলে বউরা উঠে গেছে মা, বাচ্চা গেছে। কখন গেল? কি জানি, বোধহয় ভোরে উঠেই চলে গেছে। তাহার কৃত্রিম ঔদাসীন্য মাকে ভুলাইতে পারিল না। তিনি প্রশ্ন করিলেন, কোথায় উঠে গেল জানিস? সন্ধ্যা তেমনি তাচ্ছিল্য ভরে কহিল, অরুণদার ওই পেছনের বাগানটাতে বুঝি। তার উড়েমালির একটা ভাঙা পোড়ো ঘর ছিল না, তাতেই বোধহয়। তা অরুণের কাছে কে তাদের পাঠালো? তুই বুঝি? সন্ধ্যা মনে মনে বিপদগ্রস্ত হইয়া কোনো মতে সোজা মিথ্যাটা বাঁচাইয়া বলিল, অরুণদার কাছে আমি কেন তাদের পাঠাতে যাব মা? আমি কাউকে কারো কাছে পাঠাইনি। এই বলিয়া সে নিরতিশয় বিশ্রী প্রসঙ্গটা তাড়াতাড়ি উল্টাইয়া দিয়া হাতের চিঠিটা মেলিয়া ধরিয়া কহিল, ও, আসল কথাটাই তোমাকে এখনো বলা হয়নি মা। আমার সন্ন্যাসিনী ঠাকুরমা এবার কাশী থেকে সত্যি সত্যি আসবেন লিখেছেন। তিনি তো কখনো মিথ্যে কথা বলেন না মা, এবার বোধহয় তার দয়া হয়েছে। জগদ্ধাত্রী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিলেন, মার চিঠি? কবে আসবেন লিখেছেন? তাহার কাশীবাসিনী সন্ন্যাসিনী শ্বশ্রু কাশী ছাড়িয়া একটা দিনের জন্য কোথাও যাইতে চাহিতেন না। এবার জগদ্ধাত্রী তাহাকে অনেক করিয়া লিখিয়াছেন যে তাহার একমাত্র পৌত্রীর বিবাহে তাহাকে কেবল উপস্থিত হওয়া নয়, কন্যাদান করিতে হইবে। শাশুড়ি দান করিতে কোনো মতেই সম্মত হন নাই, কিন্তু যথাসময়ে উপস্থিত হইবেন বলিয়া জবাব দিয়েছেন। সন্ধ্যা নিজের বিবাহের কথায় লজ্জা পাইয়া বলিল, তোমার চিঠির জবাব তুমি পড়ো না মা। বলিয়া কাগজখানি মায়ের কাছে রাখিয়া দিয়া হঠাৎ ব্যগ্র হইয়া কহিল, ও মা, তুমি যে এখনো পর্যন্ত ভিজে কাপড়েই রয়েছ, যাই তোমার শুকনো কাপড়খানা দৌড়ে নিয়ে আসি। এই বলিয়া সে দ্রুত বেগে প্রস্থান করিল। জগদ্ধাত্রী চিঠিখানি মাথায় ঠেকাইয়া বলিলেন, বউ বলে এতকাল পরে কি সত্যি দয়া হলো মা? বলিয়া তিনিও উঠিয়া ধীরে ধীরে ঠাকুর ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিলেন। অকস্মাৎ তাহার স্বামী অত্যন্ত শোরগোল করিয়া বাড়ি ঢুকিলেন। তিনি বলিতেছিলেন, দুটো দিন যায়নি, দুটো দিন দেখিনি, অমনি হাইপোকন্ড্রিয়া ডেভেলপ করেছে। স্বামীর সহিত জগদ্ধাত্রীর বড় একটা কথা হইত না, কিন্তু তাহার এই অতি ব্যস্ততা এবং বিশেষ করিয়া বেলা 12টার পূর্বে আজ অকস্মাৎ প্রত্যাবর্তন দেখিয়া তিনি মনে মনে কিছু বিস্মিত হইলেন। মুখ তুলিয়া শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কার কি হয়েছে? প্রিয় বলিলেন, অরুণের ঠিক হাইপোকন্ড্রিয়া। আমি যা ডায়াগনোস করব, কারোর বাবা সাধ্যি আছে কাটে। কই কই বিপিন বলুক তো এর মানে কি। অন্য সময় জগদ্ধাত্রী বোধহয় আর দ্বিতীয় কথা কহিতেন না, কিন্তু অরুণের নাম শুনিয়া কিছু উদ্বিগ্ন হইলেন। কহিলেন, কি হয়েছে অরুণের? ওই তো বললুম গো, বিপিনই বুঝবে না তা তুমি। তবু তো সে যা হোক একটু প্র্যাকটিস করে। জিনিসপত্র বাঁধা হচ্ছে, বাড়ি ঘর তো জমি জায়গা বিক্রি হবে। হারান কুণ্ডুকে খবর দেওয়া হয়েছে। ভাগে গিয়ে পড়লুম, যেদিকে যাব না, যেদিকে একদিন নজর রাখবো না, অমনি একটা অঘটন ঘটে বসবে। এমন করে আমার তো প্রাণ বাঁচে না বাবু।
সন্ধ্যা, কোথায় গেলি আবার? ধাঁ করে মেডিকা খানা নিয়ে আয় তোমা, একটা রেমিডি সিলেক্ট করে তারে খাইয়ে দিয়ে আসি। যাই বাবা। বলিয়া সাড়া দিয়া একখানা মোটা বই হাতে সন্ধ্যা আসিয়া কাছে দাঁড়াইল। জগদ্ধাত্রী রাগ করিয়া কহিলেন, পায়ে পড়ি তোমার, খুলেই বলো না ছাই কি হয়েছে অরুণের। প্রিয় চমকিয়া উঠিলেন, তারপরে বলিলেন, আহা, হাইপো মানসিক ব্যাধি। আজকালের মধ্যেই সে দেশ ছেড়ে চলে যেতে চায় ওই ওই হারান কুণ্ডুকে সমস্ত বেচে দিয়ে। তা হবে না, হবে না, ওসব আমি হতে দেব না। একটা ফোঁটা 200 শক্তির। সন্ধ্যা বিবর্ণ নতমুখে নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। জগদ্ধাত্রী ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, বাড়িঘর বিক্রি করে চলে যাবে অরুণ? সে কি পাগল হয়ে গেল নাকি? প্রিয় হাতখানা সম্মুখে তুলিয়া ধরিয়া কহিলেন, তা নয়, তা নয়, নিছক হাইপোকন্ড্রিয়া। পাগল নয়, তারে বলে ইনস্যানিটি। তার আলাদা ওষুধ। এই বিপনে হলে তাই বলে বসতো বটে, কিন্তু। জগদ্ধাত্রী কটাক্ষে একবার মেয়ের মুখের প্রতি চাহিয়া লইলেন এবং স্বামীর অনর্গল বক্তৃতা সহসা দৃঢ় কণ্ঠে থামাইয়া দিয়া অত্যন্ত স্পষ্ট করিয়া বলিলেন, শোনো, তোমার নিজের কথা আমার শোনবার সময় নেই। অরুণ কি দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে? চাইছে, একেবারে ঠিকঠাক। কেবল আমি গিয়ে। ফের আমি? অরুণ কবে যাবে? কবে? আজও যেতে পারে, বা কালও যেতে পারে। শুধু হারান কুণ্ডু বেটা। হারান কুণ্ড সমস্ত কিনবে বলেছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। সে বেটা তো কেবল ওই চায়, জলের দামে পেলে। এ কথা গ্রামের আর কেউ জানে? কেউ না, জনপ্রাণী নয়, কেবল আমি ভাগ্যে। তোমার ভাগ্যের কথা জানবার আমার সাধ নেই। তুমি শুধু তাকে একবারটি ডেকে দিতে পারো, বলবে তোমার খুড়িমা এক্ষুনি একবার অতি অবশ্য ডেকেছেন। সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত একটি কথাও কহে নাই, নীরবে দাঁড়াইয়া শুনিতেছিল। এইবার সে চোখ তুলিয়া চাহিল। তাহার মুখ অতিশয় পাণ্ডুর এবং কথা কহিতে গিয়া ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। কিন্তু তাহার পরেই সে দৃঢ় স্বরে বলিল, কেন মা তাকে তুমি বারবার অপমান করতে চাও? তোমার কাছে তিনি কি এত অপরাধ করেছেন শুনি? জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য হইয়া কহিলেন, মানে কে তাকে অপমান করতে চাইছে সন্ধে? সন্ধ্যা কহিল, না, তুমি কখনো তাকে এ বাড়িতে ডেকে পাঠাতে পারবে না। জগদ্ধাত্রী কহিলেন, ডেকে দুটো ভালো কথা বলতেও কি দোষ? সন্ধ্যা বলিল, ভালো হোক মন্দ হোক তিনি থাকুন বা যান, বাড়ি বিক্রি করুন বা না করুন, আমাদের সঙ্গে তার কি সম্বন্ধ যে এ তুমি বলতে যাবে? এ বাড়িতে যদি তুমি তাকে ডেকে আনো মা, আমি তোমারই দিব্যি করে বলছি, এই পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিয়ে মরব। বলিতে বলিতেই সে দ্রুত বেগে প্রস্থান করিল। জননীর প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র করিল না। দুঃসহ বিস্ময়ে জগদ্ধাত্রীর 2 চক্ষু বিস্ফারিত করিয়া দাঁড়াইয়া রহিলেন। কেবল প্রিয়বাবু চিৎকার করিয়া বলিতে লাগিলেন, আহা, বইখানা দিয়ে জানা ছাই, বেলা হয়ে গেল, একটা রেমিডি সিলেক্ট করে ফেলি। সন্ধ্যা। সন্ধ্যা ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল। তিনি সেইখানে বসিয়া পড়িয়া ঔষধ নির্বাচনে মনোনিবেশ করিলেন। জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিলেন, এই, তুমি মেয়ের বিয়ে কি দেবে না ঠিক করেছো? প্রিয় কাজ করিতে করিতে বলিলেন, দেব না, নিশ্চয়ই দেব। কবে দেবে? শেষে একটা কিছু হয়ে গেলে দেবে? জগদ্ধাত্রী এক মুহূর্ত স্থির থাকিয়া কহিলেন, রসিকপুরে যাও না একবার। প্রিয় খোলা পাতার একটা স্থান আঙুল দিয়া চাপিয়া মুখ তুলিয়া চাহিলেন। কহিলেন, রসিকপুরে? কার কি হয়েছে? কেউ খবর দিয়ে গেছে নাকি? কখন দিয়ে গেল? জগদ্ধাত্রী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওহ, আরে জয়রাম মুখুজ্জের নাতির সঙ্গে যে বিয়ের একটা কথা হয়েছিল, যাও না, গিয়ে একবার পাত্রটিকে দেখেই এসো না। কিন্তু যাই কখন? দেখলে তো, একটা বেলা না থাকলে কি কাণ্ড হয়ে যায়। অরুণের ওই দশা, আবার আবার চাটুজ্জে মশাইয়ের ওখান থেকে খবর দিয়ে গেছে তার শ্যালির নাকি ভারী অসুখ। জগদ্ধাত্রী কিছু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কার? জ্ঞানদার অসুখ? তার আবার কি হলো?
অম্বল অম্বল, খাবার দোষে অজীর্ণ রোগ, কেবল গা বমি বমি। ওই অরুণের ওখান থেকে ফিরে গিয়ে একটি ফোঁটাই। শোনো, তাদের ওষুধ দেবার ঢের লোক আছে। তোমার পায়ে পড়িয়ে একবার যাও রসিকপুরে, পাত্রটিকে একবার দেখে এসে যা হোক করে মেয়েটার একটা উপায় করো। গৃহিণীর অশ্রু বিকৃত কণ্ঠস্বর বোধ করি প্রিয়বাবুকে কথঞ্চিত প্রকৃতস্থ করিল। কহিলেন, কিন্তু পাত্রটি যে শুনি ভারী বকাটে, কেবল নেশা ভাঙ। জগদ্ধাত্রী আর ধৈর্য রক্ষা করিতে পারিলেন না, সহসা কাঁদিয়া ফেলিয়া বলিলেন, করুক, নেশা ভাঙ করুক, বহক গে বখাটে, তবু মেয়েটা দুদিন নোয়া সিঁদুর পড়তে পারবে। তুমি কি গো, তোমার হাতে আমার বাপ মা যদি মেয়ে দিতে পেরে থাকেন, তুমিই বা পারবে না কেন? এই বলিয়া তিনি অঞ্চলে চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে চলিয়া গেলেন। প্রিয় অবাক হইয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন। তাহার পরে বইখানি মুড়িয়া একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, দুটো সাংঘাতিক রোগী হাতে, এমন ধারা করলে কি রেমেডি সিলেক্ট করা যায়? বলিয়া পুনশ্চ একটা নিঃশ্বাস ফেলিয়া বইটা বগলে চাপিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে, ষষ্ঠ পর্ব। নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন, এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে সপ্তম পর্ব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলতান।